চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাম্প্রতিকতম কালে একটি খুব জনপ্রিয় ডায়লগ বা সংলাপ আমার মনে পড়ছে। তিনি বলেছেন যে আমি একচোখা নই, আমি সেকুলার ইন ট্রু সেন্স, আমি ধর্মনিরপেক্ষ, আদপে ধর্মনিরপেক্ষ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমার একটা জিনিস খুব বলতে ইচ্ছা করছে আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, ধর্ম যার যার, উৎসব সবার। আমার বলতে ইচ্ছা করছে, ধর্ম যার যার, টর্চার সবার। ধর্ম যার যার, শোষণ সবার। ধর্ম যার যার, সর্বনাশ সবার। কাদের সর্বনাশ? হরগোবিন্দ দাস, চন্দন দাস। কাদের সর্বনাশ? তামান্না খাতুন। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, আদপে মরছে মুসলমান, মারছে মুসলমান। এই বাংলায় হিন্দু বা মুসলমান কেউ সুরক্ষিত নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এই বাংলায় হিন্দু বা মুসলমান কেউ এই মুহূর্তে ভালো নেই। তারা উভয় পক্ষই শোষিত, লাঞ্ছিত, নিগৃহীত, এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টির জন্য। এবং সেটা নিয়েই আজ জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোড, যেখানে একাধিক সংখ্যালঘু মুখ, বাংলার সংখ্যালঘু দলের একের পর এক নেতা, যারা বারবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে ভয়ের কারণটা কি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নওশাদ সিদ্দিকী নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কবির নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আসাদুদ্দিন ওয়েসির দলে যারা যাচ্ছেন তারাও নেই। সংখ্যালঘুদের পিছিয়ে রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সংখ্যালঘুরা এবার বুঝতে পারছে। এবং এটা হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী বা আসাদুদ্দিন ওয়েসিরা সংখ্যালঘুদের বোঝাতে পারছেন বলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিও ভয়। আরেকটা ভয়ের কারণ কি জানেন? আরেকটা ভয়ের কারণ শাহ আলমদের মতন সংখ্যালঘু মুখ, তারা বিজেপিকে ভরসা করতে শুরু করছে। কেন? তার কারণ বিজেপি কোনোদিন বলেনি রাষ্ট্রবাদী মুসলিমদের সাথে বা ভারতীয়দের সাথে তাদের কোনো দ্বন্দ্ব আছে। বিজেপি কোনোদিন, আরএসএস কোনোদিন, উস্তাদ রশিদ খান হোক, উস্তাদ বিসমিল্লাহ খান হোক, বা এপিজে আব্দুল কালাম হোক, জাকির হুসেন হোক, তাদের ভারত, তাদের বাংলাকে বিরোধিতা করেনি। বিজেপির নামে এই যে জুজু, সেই জুজুটা এখন আর কাজে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং ঠিক সেই জায়গা থেকে হরগোবিন্দ দাস হোক বা তামান্না খাতুন, ধর্ম যার যার, টর্চার সবার, মারা যাবে সবাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা সেকুলার দিক বটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অত্যাচারটা সেকুলার ভাবে করে, খুনটা সেকুলার ভাবে হচ্ছে এই বাংলায় তৃণমূল কংগ্রেস যার পেছনে থাকছে। একটা প্রতিবেদন, মমতার সন্ত্রাস এবং শোষণের বলি হচ্ছে হরগোবিন্দ এবং তামান্না উভয় পক্ষই। এই বাংলায় মমতা থাকলেই মরবে বাঙালি, মারবেও বাঙালি। প্রতিবেদন এবং তারপর বাংলার সংখ্যালঘু মুখ, রাজনৈতিক বিশ্লেষক এবং যারা এই বাংলাকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে চান তাদের সাথে কথা বলবো। সংখ্যালঘু তোষণের কোনো প্রতিযোগিতা হলে নিঃসন্দেহে প্রথম স্থান পাবেন মমতা ব্যানার্জি। কিন্তু তোষণের মোড়কে যে তিনি শোষণ করে গিয়েছেন, বাংলার মানুষ এখন তা বুঝে গিয়েছে। হিটকোতে অলরেডি 11টা মন্দির হয়ে গেছে, আবার একটা মন্দির হচ্ছে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই ওই এলাকায় হিটকোর ওপরে সেখানে একটা মসজিদ হবে না কেন? আমরা দাবি করে পাচ্ছি না।
আর আমার হিন্দু ভাই বোনেরা দাবি না করে পাচ্ছে। কালীগঞ্জের ছোট্ট তামান্নাও তো সংখ্যালঘু ছিল। তৃণমূলের ছোড়া বোমাতেই তো মরতে হয়েছে তামান্নাকে। তার পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজন বোধ করেননি বাংলার মুখ্যমন্ত্রী। সুকান্ত ভট্টাচার্য হোক, শুভেন্দু হোক, অধীর হোক, ভাইজান হোক, সবাই আসুক, এসে আমার বিচারটা করে দেখ। এতে আমি রাজনীতির কোনো খেলাতে মারতে চাই না। মমতার আমলে বাংলায় হিন্দুরা যে নিরাপদ নয় তার নতুন করে বলার প্রয়োজন নেই। বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদ করায় পুলিশ লাঠিপেটা করে সনাতনী সাধু সন্ন্যাসীদের। গ্রেফতার করে আটকে রাখা হয় তাদের। বাংলায় ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে দুষ্কৃতীদের হাতে কেন মরতে হলো নিরীহ সনাতনী হরগোবিন্দ চন্দন দাসকে? হিন্দু হোক বা মুসলিম, মমতার শাসনে মরতে হচ্ছে আসলে বাঙালিকে। এবার কিন্তু মমতার মুখোশ খুলে গিয়েছে। সংখ্যালঘুরা মুখ ঘুরিয়েছে মমতার থেকে। হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি, নওশাদের আইএসএফ ও মিম এখন সংখ্যালঘুদের কাছে নতুন বিকল্প। মুখে সংখ্যালঘুদের কথা বললেও আসলে মুসলিমদের চিরকাল দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখাই কি উদ্দেশ্য ছিল মমতা? যেভাবে লাস্ট 15 বছর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণকে দীর্ঘায়িত করেছে আর দিষ্টাচার করেছে, তার ফলাফল হচ্ছে এটা, আর কিচ্ছু নয়। আগামী দিন মানুষ, বিশেষ করে এসসি, এসটি, ওবিসি মাইনরিটিসরা বাংলাতে বদলা চাইছে। মমতা ব্যানার্জির শাসনে সন্ত্রাসের শিকার সকলেই। সংখ্যালঘু মুসলিমদের শুধু ভোট ব্যাংক করে রেখেছিলেন মমতা। বাঙালি আজ বুঝে গিয়েছে হিন্দু বা মুসলিম নয়, তাদের আসল শত্রু হলো তৃণমূলের শোষণ ও সন্ত্রাস। তাই এবার মমতার শাসন থেকে মুক্তি চায় হিন্দু মুসলিম সকলেই। মাস কয়েক পরে কি তাহলে ফের পালাবদল ঘটাবে বাংলা? রিপাবলিক বাংলা। আপনাদের নিশ্চয়ই তামান্না খাতুনকে মনে আছে। তামান্না খাতুনের মা ভয়ঙ্কর একটি পদক্ষেপ নিতে যান। আমি আবারও বলছি, এই ধরনের পদক্ষেপ বা এই ধরনের জিনিস ঠিক নয়। কিন্তু অভয়ার মা হোক, তামান্নার মা হোক, হরগোবিন্দ দাস চন্দন দাসের স্ত্রী হোক, তাদের আর উপায় কি? তারা বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে একটা জিনিসই দাবি করছেন, বিচার। অভয়া হোক, তামান্না হোক বা হরগোবিন্দ দাস হোক, এদের বাড়ির লোকের কাঁদা ছাড়া, ঘর বন্ধ করে পড়ে থাকা ছাড়া আর উপায়টা কি? তামান্নার মা কি বলছেন অসুস্থ হয়ে যাওয়ার পরে, শুনি। এত মানসিক চাপ দিয়েছে আমাকে, আমি বাধ্য হয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছি। 7 মাস হচ্ছে, তো 7 মাসের মধ্যে আমি আত্মহত্যা করার চেষ্টা কোনোদিন ভাবিনি। আজকে এত মানসিক চাপ দিয়েছিল, পরশুদিন আমি আত্মহত্যা করার চেষ্টা করেছি। কালকে আনিসুর, হাফিজুল, জিয়ারুল, ফকর, সাবির, রাজা, রফিক, এরা সবাই মিলে এত মানসিক চাপ দিয়েছে। আমি চাই সবাই মিলে আমার বিচার করুন। আমি এখন সবার কাছে অনুরোধ করে বলছি, সবাই আসুন, সবাই এসে আমার মেয়ের বিচারটা পাইয়ে দেন। আপনারা এই বাংলার নিজের মেয়ের বক্তব্য শুনলেন। আমি জানি যে যারা সেকুলারজীবী, যারা মাকুলার, তাদের এই ন্যারেটিভটা ভালো লাগেনি, এবং লাগেনি বলে তারা হয়তো তামান্নার মাকে নিয়ে খুব বেশি কথা বলবে না। রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে তামান্না এবং তামান্নার মায়ের এই কান্না, এই আত্মনাদ দেখিয়ে গেছে। তামান্নার মা প্রথম দিন থেকে বিচার, ইনসাফের কথা বলেছে। কার বিরুদ্ধে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি গোটা রাজ্যে পোস্টার দিয়ে বেড়ান যে তারাই নাকি বাংলার আসল মেয়ে, নিজের মেয়েকে বাংলা চায়। কেন তামান্নাকে বাংলা চায় না? আমরা তো তামান্না নিয়ে কথা বলেছি। তামান্নার বাবা এবং কাকা আজও কলকাতা শহরে আত্মনাদ করছে। কতগুলো মোমবাতি মিছিল হয়েছে, কতজন সেলিব্রিটি এসেছে আমি জানি না, কিন্তু এটা জানি
যে তামান্নাও আমার বাংলার মেয়ে ছিল, তামান্না আমার বোন ছিল, তামান্নার মা এই বাংলাতে যে অবস্থার মধ্যে আছে শুধুমাত্র আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যে বললাম না, ধর্ম যার যার, টর্চার সবার, ধর্ম যার যার, শোষণ সবার, নির্যাতন সবার। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সেকুলার টর্চার কাকে বলে দেখাচ্ছেন, তামান্না হোক বা হরগোবিন্দ দাস হোক, তাদের ক্ষেত্রে। তার বাবা এবং কাকা কি বলেছেন শুনি। না, পুলিশ ছিল ওখানে, পুলিশ সঙ্গে ছিল, পুলিশ ছাড়ি গেল, পুলিশে বললো যে দুঃখী ভালো আছে, ছাড় করিলেন, বুঝলি তো। ওই জন্য মানে পুলিশের সঙ্গে পুলিশের কথাতেই ছাড়টা হয়েছে। ডাক্তারের সিদ্ধান্ত না বা পরিবারের সিদ্ধান্তে হয়নি এটা? না 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 না, সম্পূর্ণ পুলিশ। হ্যাঁ, পুলিশে তো কোনো কাজ করছে না। পুলিশকে ফোন করা হচ্ছে যে আসামি বাড়িতে আছে, তাহলে আসামি ধরেন। তা বলছি আপনারা সঠিক খবরটা দেন, সঠিক খবর যদি দেবো তাহলে আপনার কি করতে আছেন। আসামি তো বাড়িতে ঘোরাফেরা করছে, এমনি ঘোরাফেরা করছে। আসামির বেলায় ও বলছে যে তামান্নার বাবাকে, তামান্নার মাকে মার্ডার করে দিলে আমাদের মানে কেস থেকে আমরা জামিন পেয়ে যাব, আবার দেপিয়ে ভোট করতে পারবো। সামনে ভোট আসছে, হ্যাঁ, ভোটে দেপিয়ে ভোট করতে পারবে। এই জন্যে আরও মানে এই করছে। তামান্নার বাবাকেও কি মারার হুমকি আসছে? হ্যাঁ হ্যাঁ, তামান্নার বাবাকে মাকে মারার হুমকি তো আসছে। আপনারা তামান্নার কথা বলছেন, আমরা হরগোবিন্দ দাসের কথা বলছি। আমরা তামান্নার কথা বলছি, আপনারা হয়তো হরগোবিন্দ চন্দন দাসের কথা বলছেন। কিন্তু বেসিক প্রবলেমটা কি জানেন তো? আমরা একে অপরের সাথে একই কথা বলছি। এই বাংলাতে হরগোবিন্দ দাস এবং তামান্নাদের পরিণতি এটা হচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে মারা যাচ্ছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলা এবং বাঙালিরা ভালো থাকবে না। এই যে যার বিরুদ্ধে অমিত শাহ, যার বিরুদ্ধে লাগাতার সেকুলাররা বলে যায় যে অমিত শাহই নাকি মন্দির মসজিদের রাজনীতি করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারবার বলা হয়। সত্যি কি তাই? যে প্রেস কনফারেন্স অমিত শাহ যখন এসেছিলেন, সেই প্রেস কনফারেন্সে একটা প্রশ্ন উঠেছিল, মন্দির মসজিদের রাজনীতি নিয়ে কি বলবেন? অমিত শাহ বলেছিলেন কে করছে, কারা করছে, এবং দ্বিতীয়ত নির্বাচনের আগে এই মন্দির মসজিদের রাজনীতি কেন নিয়ে আসা হচ্ছে? উন্নয়নের কথা পিছিয়ে দেওয়ার জন্য। এখানে শিল্প নেই, সেটা পিছিয়ে দেওয়ার জন্য। সত্যিই তো আমাদের বাংলায় কি সমস্ত শিল্প হয়ে গেছে? সত্যিই তো আমাদের বাংলায় কি সব চাকরি বাকরি সবাই পেয়ে গেছে? দেখুন, মন্দির বা মসজিদ নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আপনাদেরও নিশ্চয়ই নেই। এখানে আরও 100টা জগন্নাথ দেবের মন্দির হোক, এখানে আরও বেশি করে দুর্গাঙ্গন হোক, এখানে যে যতগুলো মাজার বা মসজিদ বানাতে চায় হোক, কিন্তু পকেটে টাকা থাকতে হবে তো। প্রসাদের জন্য, ভোগের জন্য, চাদর চড়ানোর জন্যও তো টাকাটা লাগবে। সবার কাছে সেই টাকাটা আছে? এই বাংলায় আমরা এমন একটা সময় কথা বলছি যেখানে অনেক সংখ্যালঘু ভাই বোন, এবং এটা নিয়ে আমি বারবার রেফার করেছি, অনেক সংখ্যালঘু ভাই বোন তারা তাদের খুশির পরব শেষে বা তাদের 1 মাসের এই উপবাস শেষে বিকালবেলা সামান্য একটা ভালো ফল কিনতে পারেন না, খেজুর কিনতে গেলেও দুবার ভাবতে হয়। কেন এরকম পরিস্থিতি থাকবে? গুজরাটের মুসলিমদের তো এই পরিস্থিতি নেই। উত্তরপ্রদেশের মুসলিমদের পকেটে যে পরিমাণ টাকা আছে, কেন আমাদের বাংলার মুসলিমদের থাকবে না? ওয়াকফ থেকে শুরু করে বিভিন্ন কিছুতে তাদের খেপিয়ে দেওয়া হচ্ছে। এটা কেন জিজ্ঞেস করানো হচ্ছে না যে তাদের পকেটে কিভাবে টাকা আসবে, তাদের শিল্প আসবে, তাদের ছেলেমেয়েরা কিভাবে আইএস হবে? এটা নিয়ে কথা বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ কি বলেছেন শুনবো, এবং তারপর এই বিতর্কে আসবো। चुनाव से पहले ही बंगाल में मंदिर मस्जिद की राजनीति शुरू हुई है। आपको पता होगा मुर्शिदाबाद में बाबरी मस्जिद का। एक मिनट, मंदिर और मस्जिद दोनों की राजनीति कौन कर रहा है? एक तृणमूल से निकले हुए एमएलए कर रहे हैं और एक तृणमूल कांग्रेस कर रही है। तो सवाल का एड्रेस गलत है, सवाल तो सही है। चुनाव के वक्त ये सब करने की परंपरा कितनी उचित है वो बंगाल की जनता को तय करना पड़ेगा। मगर मुद्दा यहाँ तक सीमित नहीं हुआ है। युवाओं की रोजगारी का है, महिलाओं की सुरक्षा का है, घुसपैठ का मुद्दा है, भ्रष्टाचार का मुद्दा है, इंडस्ट्रीज के पलायन का मुद्दा है, गिरते जा रहे इंफ्रास्ट्रक्चर के स्तर का मुद्दा है। ढेर सारे मुद्दे हुए, कहीं से बच नहीं सकते। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন কামাল হোসেন, জনতা উন্নয়ন পার্টির মুখপাত্র এই মুহূর্তে, হুমায়ুন কবিরের দল, সেই দলের মুখপাত্র হিসেবে এখানে রয়েছেন। প্রথমবার কামাল সাহেব আপনি হুমায়ুন কবিরের দলের মুখপাত্র হিসেবে এলেন, এটাও একটা নতুন পরিচয়। এই মুহূর্তে রয়েছেন রাষ্ট্রবাদী মুসলিম এবং সরাসরি বিজেপিকে সমর্থন করেন শাহ আলম ভাই,
রয়েছেন আজিজুল বিশ্বাস সাহেব, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন তিনি। ইমরান সোলাঙ্কি রয়েছেন রাজ্য সভাপতি AIMIM, অরিন্দম আচার্য রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, এবং সন্ময় ব্যানার্জি রয়েছেন ইউটিউবার। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শাহ আলম ভাই আপনার কাছে আসতে চাই। অমিত শাহ যে কথাটা বলছেন, দেখুন অমিত শাহ বা নরেন্দ্র মোদী ডাবল ইঞ্জিন সরকারেই পরিবর্তন আসবে, এটা আপনারাও কনভিন্সড? কারণ সত্যি তৃণমূল কংগ্রেস কিছু করেনি 15 বছর, এবং তার আগে বামপন্থী 34 বছর, 50 বছর। সত্যি কথা, শাহ আলম বা ময়ূক কিছু পায়নি, কোনো সেন্টারের প্রজেক্ট। আমরা এইমস, একটা মাত্র এইমস পেয়েছি। IIT নতুন কোনো ঘোষণা নেই, IIM এর কোনো ঘোষণা নেই। এই সেকুলার জীবীরা বড় বড় লেকচার মারেন যে আমরা নাকি IIT IIM এর কথা বলি। আমাদের বাংলায় সবচেয়ে কম বোধহয় এই ধরনের প্রতিষ্ঠানগুলো, কেন্দ্রীয় একটা করে ইনস্টিটিউশন বিহারে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, বাংলায় হচ্ছে না। এবার তো দাদা লড়তে হবে আমাদের ডেভেলপমেন্টের জন্যই। শাহ আলম ভাই বলছি, ব্যাপারটা হলো অমিত শাহজি বললো যে এখানে উন্নয়ন কোনো কাজ হয়নি, মন্দির মসজিদ নিয়ে যায়। তো মন্দির মসজিদ কেউ কোন গ্রুপ করছে? সেই গ্রুপ TMC গ্রুপ আছে, কোনো বাইরের দলের লোক নেই। হুমায়ুন কবির ছিল TMCতে, উনি মসজিদ করলো, ওকে বাইকাট করে দিল। এখন আবার ইনি করলো কি মন্দির করছে, তাহলে ইনি তো পথ ছাড়া উচিত আছে। কোনো মসজিদ আর মন্দির নিয়ে আপনার খেলা করছেন, বিজেপি করে নেই, বাইরে থেকে কোনো করে নেই। হুমায়ুন কবির একটা মসজিদ করতে গেছে, আপত্তি জানাচ্ছে না তুমি মসজিদ করবে না, কিন্তু আপনি মন্দির যে করছেন তখন তো আপনি আপত্তি করছেন না, তখন তো আপনি কিছু কাউকে বলছেন না। আপনি উন্নতিটা বলুন, আপনি উন্নতিটা একটা বলুন যে এই উন্নতিটা আমি করেছি। যাই একটা আমি কথা বলি, আপনারা ওয়াকআপ নিয়ে বলছেন, ওয়াকআপ চলে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে, ওয়াকআপ যাবে না। আপনি ওয়াকআপে কি করলেন? একটা মুসলমান যাকে বলে আমি ইমানওয়ালা, ফরহাদ হাকিম, ও কে বললো যে না আমার ইমান আছে, আমরা কাজ করছি ইমান দিয়ে। তো তাহলে আপনি কর্মস্থান বিক্রি করে দিলেন, এই দরগা রোডে কর্মস্থানটা বিক্রি করে দিলেন। তাহলে কি করে আপনার ইমান আছে, কি করে আপনি মুসলমান? ওয়াকআপ বোর্ডে কর্মস্থানে বিল্ডিং করছেন 20 সালামালা। তো এইটা কাজ আপনাদের। একটা জায়গায় মাজার ছিল, ওই মাজারটা মানে শেষ করে আপনি বিল্ডিং করছেন। এই ডালি থানা কাছে করছে, বিল্ডিং হয়ে গেছে। ইন্টারি থানা কাছে একটা মাজার ছিল, মাজারকে শেষ করে দিই কেন? আপনার রাজ আছে, আপনি যে কিছু করতে পারবেন, কিন্তু আপনি যে ধর্ম নিয়ে খেলা আপনি করেন না। আমাকে শাহ আলম ভাই একটা কথা বলুন, তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু বা মুসলিমরা কেন চলে যাচ্ছে, কারণটা কি? না না, বিরোধ তৃণমূল তো ভালো ছিল মুসলিমদের জন্য। আপনি বলুন কি কাজ করেছে তৃণমূল? কত কিছু করেছে বলুন না, বলুন একটা বলুন না, কোন একটা বলুন। এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, না না লক্ষ্মীর ভান্ডার সবাইকে দিচ্ছে, না না মুসলিম বলে দিচ্ছে না, সবাইকে দিচ্ছে। কিন্তু আপনি একটা ধরেন বলুন, আপনি কোনো মুসলমান এরিয়াতে এখন যান, এর আগে CPM ছিল তখন একটু মানে ভালো ছিল, এখন আপনি যান হার পাড়াতে আপনি পাবেন গাঁজা বিক্রি হচ্ছে, জল মানে মদ খাওয়া যাচ্ছে, কল সেন্টার করছে, সবাই সাপোর্ট করে দিচ্ছে, কাউন্সিলর দিচ্ছে। কাউন্সিলর তো টাকা মালিক কি করে হলো, কি করে হলো টাকা মালিক? এইসব টাকা খাচ্ছে তৃণমূলের কাউন্সিলরের কি? একটা কাউন্সিলর, শুনুন একটা কাউন্সিলর আমি বলছি যার কোনো ওজুদ নেই, ওই কাউন্সিলর এখন 500 কোটি মালিক হয়ে গেছে, বড় বড় হোটেল করে দিচ্ছে, দুবাইতে ঘর করে দিচ্ছে। কি করে আসলো, কোথা থেকে আসলো? একটা কাউন্সিলর বেশি বড় জায়গাতে নেই, একটা বিধানসভার জায়গা নেই, একটা কাউন্সিলর আছে। তো বলুন এই সব অবস্থা মুসলিমদের জন্য আপনি বলছেন আলাদা করে কিছু দেয়? আপনি আমাকে প্রমাণ দিন যে মুসলিম জন্য একটা ফ্যাক্টরি করেছে, মুসলিম জন্য একটা কাজ করেছে, মুসলিমকে একটা চাকরি দিয়েছে, আপনি বলুন। এটা কি ঠিক বলছে আজিজুলদা? বললে হবে না, মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করেননি বলছে। বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কেন বলছেন কথাটা? এই সরকারটা তো মুসলমানদের জন্য সরকার না, সরকারটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের জন্য সরকার। এই সরকারটা তো মা মাটি মানুষের সরকার। ধর্মের ভিত্তিতে উন্নয়ন করবে, হিন্দুর জন্য করবে, মুসলমানদের জন্য করবে না, মুসলমানদের জন্য করবে, হিন্দুদের জন্য করবে না। যে সরকারি হসপিটালগুলো আছে, মেডিকেল কলেজ আছে, সেখানে কি ধর্মের ভিত্তিতে পরিষেবা দেওয়া হয়? এই ধারণাটা ভুল। আসলে কি, আসলে মূল জায়গা থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, ভোটের রাজনীতি করা হচ্ছে, ভোট বড় দায় হয়ে গিয়েছে। বিষয় হচ্ছে আলাদা করে সংখ্যালঘু ভোট ভাগ করতে হবে, এটা হচ্ছে একটা পলিটিক্যাল এজেন্ডা এবং সেন্ট্রালি হচ্ছে। আজকে তামান্নার কথা বলা হচ্ছে, ভালো কথা, কিন্তু সেন্ট্রালি যদি হয় আজিজুলদা, হুমায়ুন কবিরকে এত ভয় পাচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভয় কেন পাবে? প্রত্যেকটা মানুষের রাজনীতিকে গ্রেফতার করতে ভয় পাচ্ছে। তোমার কি মনে হয়েছে ভয় পেয়েছে? ওনার ছেলেকে অবশ্যই। গণতান্ত্রিক রাজ্য ভারতবর্ষের মতো ছেলে কনস্টেবলকে পিটিয়ে দিল, অ্যারেস্ট করতে ভয় পেল মমতা বন্দ্যোপাধ্যায়। আইন সবার জন্য সমান, এটা মাথায় রাখতে। আচ্ছা আমাকে বলুন তো, শুভেন্দু অধিকারী 104 বার তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জাস্ট একটা সভা করার জন্য। হুমায়ুন কবিরের বাবরি নিয়ে যে সভা, সেই সবার জন্য কোনো পারমিশন থেকে শুরু করে যাবতীয় কোনো মানে তুমি বলো, হুমায়ুন তো সভা করেছে, ধারে কাছে আসলো না। আরে এই বাংলার পুলিশ গিয়ে আটকালো না, আটকানোর সাহস পেল না। দল করেছে,
করেছে তো, উনি তো হ্যাঁ, চাঁদে অবশ্যই। গিয়ে করেননি, এই বাংলায় করেছে। হ্যাঁ। কিছু সেটা তো ওর প্রশাসনিক অধিকার। আরে প্রশাসনিক হুমায়ুন বিধিনিষেধ কবিরের তো থাকে। অধিকার আছে যে রাজনৈতিক না, দল না, করা। হুমায়ুন কবির যেখানে সভা করতে চাইছিল সেখানে কেন পারেনি তার কিছু প্রশাসনিক জটিলতা আছে, কিন্তু এই বাংলার মাটিতেই তো দল তৈরি করেছে। আচ্ছা, এইটা কেন করেছে? আমি না, একবার আমার বলা হয়নি কিন্তু। হ্যাঁ, আমি আসছি আপনার কাছে আবার আসবো। আমার যেটা বলার হ্যাঁ। কথা, তুমি তামান্নার কথা বললে, তুমি জুয়েল রানার কথা বললে না, তামান্নাকে তুমি বিচার আফরাজুলের দিয়েছে? কথা বললেন না। তামান্নাকে কি BJP আপনারা বিচার শাসিত দিতে পেরেছেন? রাজ্যগুলি, যে বিজেপি এই রাজ্য দখল করতে চাইছে, মুসলমান ভোট ভাগ করে। তামান্নার মা বলছে খুনিরা প্রকাশ্যে ঘুরে আরে বেড়াচ্ছে। তুমি আফরাজুলের কথা বলো। আমি সবার কথা আরে বলবো, জুয়েল রানার আমি কথা বলো আজিজুলের তুমি। কথাও বলবো, শুধু আমি এই বাংলা ভাষা বাংলার বলার জন্য। আমি এই বাংলার আরে প্রত্যেক বাংলা মানুষের ভাষা কথা বলার বলবো জন্য যাদের তার পকেটে আধার টাকা নেই। কার্ড, ভাই, আমার বেসিক নাগরিকত্বের দরকার হচ্ছে আমার প্রমাণ পকেটে থাকা টাকা সত্ত্বেও চাই, খুন করা হচ্ছে। আমার শিল্প চাই। এই জায়গাটা এই বাংলাতে যারা যারা এই যে আপনারা কথা বলছেন, এরা বাইরে গেছে কেন? পরিযায়ী শ্রমিক হয়ে গেছে কেন? কোনোদিন প্রশ্ন করেছেন? গুজরাটের লোক আফ্রিকাতে গিয়ে কাজ করে কেন? কেন আপনি তো এবার শঙ্করের কথা আরে বলবেন। ভাই, গোটা পৃথিবীটা গ্লোবাল ইকোনমিটা বুঝতে হবে, গ্লোবালাইজেশন। তাই। আরে আলাদা করে তুমি বাংলাদেশে মুর্শিদাবাদের অর্থে মুর্শিদাবাদ লোকেরা মুর্শিদাবাদে কাজ করবে। আমি অত কিছু জানি না, না, কিন্তু তুমি আমি বলো, চাই মুর্শিদাবাদে কাজ করবে। মুর্শিদাবাদে আরে আমি যেখানে পরবর্তী কাজ আইটি হাবটা হোক। তাহলে আপনি আমার- কবে বেলডাঙ্গাতে পরবর্তী তুমি আমাকে আইটি বলো, হাবটা আমি করতে মুর্শিদাবাদের পারবেন? ছেলে, আমি চাই আমি ভাঙড়ে ওখানে যদি কলেজ না থাকে, আমি কলকাতা কলেজে পড়াবো না। আমি মুর্শিদাবাদের অদ্ভুত ছেলে, আমি ব্যাপার তো। মালদার ছেলে, আমি নদিয়ার ছেলে, আমি না, গোটা আমি বাংলার দিল্লি ছেলে। বিশ্ববিদ্যালয়ে আমি আমি transfer বাংলার দিল্লি নিজের বিশ্ববিদ্যালয়ে ছেলে এবং এই নিজের ছেলে হয়ে আমি বলছি আজকে যে আমার বাংলাতে এমন কিছু করেছেন আপনারা 50 বছর ধরে, আমার বাংলাটা পিছিয়ে গেছে এবং সে কারণে হুমায়ুন কবিরদের এই মুহূর্তে নতুন দল করার কথা ভাবছে। হিউম্যান রিসোর্সকে সম্মান জানাতে হবে। আমি সব রিসোর্সকে হিউম্যান সম্মান জানাবো। রিসোর্সকে সম্মান জানাতে হবে। আমি তার আগে মুর্শিদাবাদের মানুষের ক্যাপাবিলিটি, সে কেন বাইরে গিয়ে কাজ পাচ্ছে? তো নিশ্চয়ই আরবে গিয়ে পাচ্ছে না। এটাই কামাল হোসেনকে জিজ্ঞেস করি না। কামাল হোসেন জবাব চায়, বাংলা কেন হুমায়ুন কবির বা কামাল হোসেনের নিজের দল তৈরি করতে হচ্ছে? কেন একটা রেজিস্টার্ড দল যেটা ঘোষণা করেছে যে আমরা মুসলিমদের সব কিছু দিয়েছি, সেই দলের সঙ্গে কেন কামাল হোসেনরা থাকতে পারছে না, যেই দলটার নাম তৃণমূল? কেন হুমায়ুন কবিরকে বা কামাল হোসেনকে জনতা উন্নয়ন পার্টি বানাতে হচ্ছে? জবাব চায় বাংলা। দেখুন, যে ওবিসি নিয়ে এই মমতা ব্যানার্জি যা করেছে তাতে মুসলমান ছেলেমেয়েরা আর চাকরি বাকরির দিকে যাবে না, একেবারে প্রমাণ সহ বলছি। 2 নম্বর, যে বহুদিন ধরে মাদ্রাসা মঞ্চরা, আমাকে বলতে দিন, মাদ্রাসা নিয়ে আনএডেড অ্যাডেড মাদ্রাসা নিয়ে যা করেছে সেটা হচ্ছে শিক্ষিত ছেলে মেয়েদের, তাদের মনে ক্ষোভ আছে। 3 নম্বর, কফিনে পেরেক দিয়েছে ওয়াকফ। তাহলে এই বঞ্চনার জন্যেই মুসলিমরা একটা প্ল্যাটফর্ম খুঁজছিল, সেই প্ল্যাটফর্ম সেটা হুমায়ুন কবির দিয়েছে। আরেকটা কথা দেখুন কিরম উন্নয়ন মুসলিম নিয়ে, এই মসজিদ নিয়ে। নিউ টাউনে মুসলিমরা নিজেদের জায়গা মসজিদ করেছে, সেখানে আমি নিজেকে দেখে এসেছি, সেখানে মানে ইলেকট্রিসিটি দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না, সেখানে জেনারেটর চালিয়ে তারা নামাজ পড়ছে। বিহারে 17% মুসলিম, সেখানে 3000টা মাদ্রাসা, প্রতি বছর মাদ্রাসা হচ্ছে, মানে অ্যাডেড মাদ্রাসা বলছি, সরকার স্বীকৃত। পশ্চিমবঙ্গে সেই বামফ্রন্টের সময় ছিল 614টা মাদ্রাসা, আর এখনো 35 থেকে 40% কামালদা আপনি বলুন, যেখানে আরে আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, বাংলার আমাকে বলতে দিন, সেখানে 614টা মাদ্রাসা, 4%। আপনি 14 এই যতবার গত বছর আপনি এখানে শাসন করছেন, একটাও মাদ্রাসা আপনি বাড়াননি। আপনি মুসলমানদের উন্নয়ন চান। বাংলার মুসলমান আরেকটা দেখুন, 4% পড়ে মাদ্রাসায়, বাকিরা কিন্তু স্কুলে পড়ে। ভুল কথা বলছেন, আমি একদম ভুল কথা বলছেন। আরে মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক মাদ্রাসার শিক্ষক আমি, উচ্চ মাধ্যমিক মাদ্রাসার শিক্ষক আমি, বললে হবে না? আমি তো উচ্চ মাধ্যমিক গ্যাডেড মাদ্রাসার শিক্ষক। only 4% মাদ্রাসায় পড়ে, আপনি বললাম তো আপনাকে। আরে 2% পড়ুক, 0% পড়ুক, মাদ্রাসার সংখ্যা বাড়াবে না কেন? প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে, হাই স্কুল উঠে যাচ্ছে। না না, মাদ্রাসা কথা, আরে বলতে দিন। শিক্ষা পড়ানো দেখুন, হুমায়ুন কবিরকে আপনি সাসপেন্ড করলেন কেন? যা মসজিদ নির্মাণ করছে, আর আপনি যে দুর্গাঙ্গন করলেন, ওটা করছেন একই দলের, তাহলে আপনাকে সাসপেন্ড করবে কে? এই জবাব দেবেন, এই জবাব দিন। নিজের ক্ষেত্রে এক আইন, আর মুসলমান বলে তার ক্ষেত্রে আলাদা আইন। মসজিদ তৈরি করলে আপনি মন্দির করুন, আমরা মন্দির মসজিদ সহাবস্থান পশ্চিমবঙ্গে বাধা দেওয়া হয়েছে না? প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থায় ঘটা করে তিনি বলছেন, আপনি একবার মসজিদের কথা বলেছেন, আর মুসলমানদের ভোট নিয়ে আপনি আপনার নেতাকে কি বাধা দেওয়া হয়েছে মসজিদ শিলান্যাসে? আপনি বলুন না। 2026
2026-এ শুধু আপনি অবাক হন, শুধু আপনি বলুন জোট না, আমাদের বাধাটা ঠিক হয়েছে কি? হলেই আপনাকে আর নিশ্চিদ্র নিরাপত্তা আপনি জোটটা কার কোথায় সাথে যাবেন? হবে? জোট- জোটটা কার সাথে হবে? জোট মিমের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে, আমাদের প্রাথমিক কথা হয়েছে, পরিষ্কার করে বললাম। এবং দ্বিতীয় আমাদের আইএসএফ এর সঙ্গে প্রাথমিক কথা হয়েছে, কিন্তু মিমের এটার সঙ্গে লাভ কথা কি হয়েছে। হবে? আপনি বলছেন আইএসএফ, মিম বা হুমায়ুন কবিরের দল দেখুন, যদি একসাথে আসে, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুরে তৃণমূল আপনারা কোনো ডিসিসিভ সিট পাবে ফ্যাক্টর না। হতে পারবেন বাংলায়? অবশ্যই হুমায়ুন কবির হয়ে দেখাবো। হুমায়ুন কবির আমাকে বলছে বা রিপাবলিক বাংলাকে বলছে, একটা অবাস্তব কথা বলেছে, জানেন তো আজিজুদ্দিন? হুমায়ুন কবির বলছে যে আমরা বিজেপি যদি 1 নম্বর হয়, সেক্ষেত্রে হুমায়ুন কবিরের দল বা সেই জোট 2 নম্বরে চলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় 3 নম্বরে যাবে। হ্যাঁ, এটা অবাস্তব। যদি জোটটা আর মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর হয়, এখানে কিভাবে জিতবে তৃণমূল? এখানে কিভাবে জিতবে? এখানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় 3 নম্বরে চলে যাওয়ার মতন জায়গায় চলে যেতে পারে। 4টে জেলায় কোনো সিট পাবে না তৃণমূল কংগ্রেস। দলের ভবিষ্যৎ এক মাসে বোঝা যায়। পাবে না। কোন জেলায় সিট পাবে? মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর যদি জোট ঠিকভাবে হয়, কি করে পাবে সেখানে সিট? তৃণমূল কংগ্রেস ওখানে খা করবে। এই জোট ঠিকভাবে, যদি জোটের কথা হয়েছে এবং ফাইনাল হয়ে যাবে দ্রুত, তাহলে ওই 4টে জেলায় কিভাবে মুসলিম পপুলেট এলাকায়, দেখুন 105টা মুসলিম পপুলেটেড কনস্টিটিউয়েন্সি, 105টা, তাহলে জোট ঠিক হলে কেন এই কটা সিট পাবে না? আচ্ছা, আমি হুমায়ুন কবির এই যে 3 নম্বরে চলে যেতে পারে তৃণমূল কংগ্রেস, এটা শুভেন্দু অধিকারীও মাঝে মধ্যে বলছেন। দেখুন হুমায়ুন কবির কি বলেছেন একবার শুনি। হুমায়ুন কবির এই 3 নম্বরে তৃণমূলের চলে যাওয়া নিয়ে খুব বড় একটা কথা বলেছেন, না অবাস্তব বলেছেন, শুনি। তৃণমূল 3 নম্বরে নেমে যাবে। তৃণমূল শাসক দল 294-এর মধ্যে ফার্স্ট পার্টি বিজেপি হতে পারে, তা কোনো মতেই 120 ক্রস করবে না। আপনি আজকে সেকেন্ড পার্টি আমরা আসবো, থার্ড পার্টিতে নেমে যাবে তৃণমূল কংগ্রেস। আপনি দেখে নেবেন কাউন্টিংয়ের দিনে। আমার কথাটা, আজকের দিনটা আপনাদের অন রেকর্ড থাকছে। সেদিন কাউন্টিং যেদিন হবে, সেদিনকে আমরা এই কলকাতার রাজধানীতে বিজয় উল্লাস করব। আমি এই মুহূর্তে সন্ময়দার কাছে যেতে চাই। সন্ময়দা অনলাইনে রয়েছেন। সন্ময়দা, দেখুন, রাজনীতি বড় অদ্ভুত একটা জায়গা। রাজনীতিতে আজকে যে রাজা, কালকে সে ফকির, আবার কাল যে ফকির ছিল আজ সে রাজা হয়ে যেতে পারে। রাজনীতিতে ওই সিনেমার মতন, সিনেমা রিলিজ হয়ে যাওয়ার পরে হিট হবে না ফ্লপ হবে, মানুষ অ্যাকসেপ্ট করবে কিনা শনিবার সকালবেলাই বোঝা যায়, শুক্রবার কিন্তু রিলিজ হওয়ার পরে বোঝা যায় না। হুমায়ুন কবির আজকে যে কথাটা বলছেন, লোকে, আমি একদম সহজ ভাষায় বলছি, অনেকে খিল্লি করছে, অনেকে হয়তো মস্করা করছে, কিন্তু হুমায়ুন কবির যে পরিমাণ ক্রাউড গ্যাদার করছে, হুমায়ুন কবির যে পরিমাণ মানুষজনকে কাছে টানছে, এবং প্রান্তিক সংখ্যালঘু মানুষ, হুমায়ুন কবিরের এই কথাটা আবার মিলে যাবে না তো? যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট কাটাকুটি বা যেভাবে একবজ্ঞাভাবে লড়াইটা হচ্ছে এবার বিজেপি বনাম হুমায়ুন কবিরদের, 3 নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যেতে পারবেন, এরকম একটা সম্ভাবনা কি হতে পারে? মানে 1%ও কি চান্স আছে? ময়ূক, একটা কথা বলি, আমি অনেক দূর থেকে তোমাদের এই টক শোতে বসছি, একটু আনইন্টারাপ্টেড বলতে। কথা হচ্ছে যে দেখো, প্রথম কথা দেখো, এই হাইপোথেটিক্যাল আলোচনা আমি যেতে রাজি নই যে 1 নম্বরে কে যাবে, 3 নম্বরে কে যাবে, 2 নম্বরে কে যাবে। তুমি বলো তো একটা কথা, আমি বলছি, আমি দেখো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে আমার খুব বেশি আস্থা নেই, পরিষ্কার বলছি, এটা আমার বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু কে তোমাকে দিব্যি দিয়েছিল 2011-এ ক্ষমতায় আসার পর ব্রাত্য বসুকে দিয়ে বলানো যে আমরা 10,000 মাদ্রাসার স্বীকৃতি দেবো, অর্থাৎ মুসলিম পপুলেশনকে আলাদা করে মুসলিম ভোট ব্যাংক ভেবে আমি 10,000 মাদ্রাসার গল্পটা মুসলিম জনমনে প্রতিষ্ঠিত করে দিলাম। 10,000 মাদ্রাসার স্বপ্ন দেখেন, দেখিয়ে তুমি 235 মাদ্রাসা দিয়ে দিলে, দিয়ে আজকে এই 15 বছর রাজ্য শাসনের পর 600 আশেপাশে, কামালদা ভালো বলতে পারবে, মাদ্রাসা শিক্ষা ইনস্টিটিউশন আছে। তো তোমাকে স্বপ্নটা কে দেখাতে বলেছিল? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 225টা মাদ্রাসায় তুমি যেখানে এই ধরনের অনুমোদন দিয়ে তুমি গ্রুপ সি, গ্রুপ ডি টিচার রিক্রুটমেন্ট করলে, সেখানে তুমি দিচ্ছ না, তোমার বই দিচ্ছ না, মিড ডে মিল দিচ্ছ না, অন্যান্য প্রাপ্য সুবিধাগুলো দিচ্ছ না। অর্থাৎ আলটিমেটলি তুমি প্রতারণা করছো মাইনরিটি কমিউনিটির সঙ্গে। মাদ্রাসা তো বেসিক্যালি মাইনরিটি কমিউনিটিদের করে ফিট করে, ফলত তুমি তাদের সঙ্গে ওই প্রতারণাটা করছো। তোমাকে তো কেউ বলেনি, দিব্যি দেয়নি যে তোমাকে বলতেই হবে এই কথাটা। তুমি বলো, আমি একটা প্রশ্ন আমাকে মাঝে মাঝে ভাবায়,
যে মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের ভাতা দেওয়ার জন্য খুব কম মাদ্রাসাতে, খুব কম সংখ্যক। দায়িত্ব নিয়ে বলছি আমি একটু বলে রিপোর্ট এবার ইন্টারাপ্ট করতে চাইছি না, দাদা বলছেন বাইরে। ইমামদের তুমি ভাতা 2,500 টাকা করে ডিক্লেয়ার করলে কোন সালে? 2012-13 সালে। আচ্ছা, পুরোহিতদের ভাতা ডিক্লেয়ার করলে কবে? তুমি করলে 2018 সালের পর। অর্থাৎ ইমামদের 2,500 পরবর্তীকালে মামলা মোকদ্দমা হয়ে ওটা ওয়াকফ এর মধ্যে চলে গেল, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তুমি 2,500 ইমামদের দিলে, তুমি পুরোহিতদের দিলে 1,000 টাকা। রিকগনাইজ পুরোহিত সংস্থাগুলোর পুরোহিত আছে এই পশ্চিমবঙ্গে 8.5 লক্ষ। তার মধ্যে তুমি বাঁচলে কজনকে? 8,000 পুরোহিতকে 1,000 টাকা করে ভাতা। কেন 2,500 টাকা নয়? এখন স্বাভাবিকভাবে দুটো কমিউনিটির মধ্যে বিভেদ তৈরি করার এই প্রচেষ্টাটা আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এ তো অস্বীকার করে লাভ নেই। দুধেল গাই শব্দবন্ধটা পার্টিকুলার কমিউনিটি সম্বন্ধে কে বলেছেন? এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। কোনো দরকার ছিল আজকে একটা কমিউনিটিকে দুধেল গাই বলে দাগিয়ে দেওয়া? এখানে আজিজুল্লাহ বসে আছেন, আমি তাকেই বলছি কথাটা। মুসলিম জনসংখ্যা সব থেকে বেশি তো মুর্শিদাবাদে। সেই মুর্শিদাবাদের ইউনিভার্সিটি কত দেরিতে হয়েছিল? বিশ্বভারতীর পাশে বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয়, যখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এক্সিস্ট করছে তার পাশে বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে, তখনও মুর্শিদাবাদ ইউনিভার্সিটি পাইনি। তাও বা যখন মুর্শিদাবাদ ইউনিভার্সিটি পেল, সেখানে শিক্ষক নেই, গ্রুপ সি স্টাফ নেই, গ্রুপ ডি স্টাফ নেই, পার্মানেন্ট টিচার নেই। কেন এই অবস্থা? তুমি মাইনরিটিকে ভোটার হিসেবে চিহ্নিত করে রাখবে কেন? মাইনরিটিরা নাগরিক হন, অসুবিধাটা কোথায়? এবার আমি আরেকটা পয়েন্টে আসবো, যে পয়েন্টটা আজকে আলোচনা তোমরা তুলেছো হুমায়ুন কবিরকে। আচ্ছা বলো তো, হুমায়ুন কবির এই বাবরি মসজিদের ডিক্লারেশনটা কবে করেছে? 2024 সালে 12ই ডিসেম্বর। তখন কি তিনি পুরোপুরি তৃণমূলের বিধায়ক। 2024 সালের 12ই ডিসেম্বর তুমি বাবরি মসজিদের ডিক্লারেশনটা করলে, তারপর তুমি তাকে সাসপেন্ড করলে কবে? বহিষ্কার করলে না। কবে করলে? 4 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বহরমপুরে সভা করতে যাচ্ছেন, বিকেল 3টেতে স্টেজে উঠবেন, দুপুর 1টার সময় তাকে ববি হাকিম তাকে সাসপেন্ড করলেন। আচ্ছা, একটা বছর ধরে তুমি প্রতীক জৈনকে ভাইপো পাঠালো তাকে মাদ্রাসা, মানে যাতে সে বাবরি মসজিদ থেকে পিছিয়ে আসে। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বিধানসভার মধ্যে এই হুমায়ুন তুই বস বলে ডিক্লেয়ার করেন। সেখানে হুমায়ুনকে নিয়ে বসে বললেন না কেন যে বাবরি মসজিদ তুমি করো না? তার মানে বাবরি মসজিদের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ধন ছিল, কিন্তু এটা এত হাইপ উঠে যাবে সেটা বুঝতে পারেননি, যার জন্য হুমায়ুনকে সাসপেন্ড করলেন, বহিষ্কার করলেন। আজও কিন্তু হুমায়ুন কবির বহিষ্কৃত নয় তৃণমূল কংগ্রেস থেকে। এই বাংলার মাটিতে এই বিচারিতাটা হয়েছে কিসের ভিত্তিতে জানতো? তথাকথিত ধর্ম নিরপেক্ষতার আচ্ছাদনের আড়ালে পরিষ্কারভাবে সেকুলারিজমকে মিস ইউটিলাইজ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতেও সেটা করা হয়েছে, সারা ভারতব্যাপী হয়েছে। ফলত আলটিমেটলি হিন্দুদের সঙ্গে মুসলমানদের বিভেদ বেড়েছে, হুমায়ুন কবিরা শক্তিশালী হচ্ছেন। আজকে তোমরা একটু আগে দেখাচ্ছিলে গোটা দেশের প্রেক্ষাপটে বলুন, গোটা দেশে কি হচ্ছে এক পেশে কেন বলছেন? পশ্চিমবঙ্গে বাস করি তো, না আমার এই ভাই জুয়েল রানার কথা বলুন। আমি তো বলেছি ওড়িশাতে সেই 1 বছর আগে বিজেপি সরকার হয়েছে, তার কথা বলুন। বাংলা ভাষায় কথা বলে জুয়েল রানা, কিন্তু হ্যাঁ মুসলমান অবশ্যই, কিন্তু বাংলা ভাষায় কথা বলে। কি বলছেন আপনি? আমি একটু দায়িত্বশীল ভূমিকা পালন করুন। কথা বলছি, আপনি একজন বাঙালি হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করুন। কেন আপনি বলছেন আপনি রাজ্য সরকারকে দ্বিচারি বলছেন? আপনি নিজেও দ্বিচারি, আপনি আমাকে দ্বিচারি কথা বলতে, দ্বিচারিতার উত্তরটা নিয়ে আমি যেটা বলছি পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটি দোষণ করে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন মাইনরিটিদের। আপনি নিজেকে দ্বিচারিতার উল্টে ওঠান না দাদা। এটা কি ঠিক বলছে? এটা আমি কামাল সাহেব এবং শাহ আলম ভাইয়ের কাছে যাবো। এটা কি ঠিক বলছে? 100% মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন সংখ্যালঘুদের। একেবারে কি করে? এই যে ভাইয়ে ভাইয়ে মারামারি, এক ভাই মরে গেল, আরেক ভাই জেলে আছে, এইটাই হচ্ছে এইভাবে মুসলমানদের হসপিটালে একটা মুসলমান ঘরে এই অবস্থা তো আছে। কে করালো? কে করালো? কি করিয়েছে? কি করিয়েছে? কে করিয়েছে? টিএমসি করিয়েছে, টিএমসি করিয়েছে। আপনি করেন কিভাবে? এটা কার রাজ্য আছে? কি বিজেপি রাজ্য দিয়ে সামলাতে পারছে না? আপনি আমার ভাই ভাই। আচ্ছা, এক এক করে আমি এক এক করে শাহ আলম ভাই কি আপনার বক্তব্যটা বলুন। আমার ভাই ভাই আছে এই যে আজকে যে এই যে অবস্থা হলো, মানে এইটার জন্য সবচেয়ে বেশি বিপদে মুসলিমদের ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচুর আপনি বলুন না, আমি তো আপনাকে বলছি যে আপনি একটা আমাকে বলুন যে মুসলমানের পক্ষে একটা লাভ হয়েছে, শুধু ক্ষতি হচ্ছে। ক্ষতি আমি তো বললাম, এই ক্ষতি তো হচ্ছে আমাদের। একটা ভাই জেলে আছে, একটা ভাই চলে গেছে কর্মস্থানে, একটা ভাই বাড়িতে লুকিয়ে আছে, একটা ভাই পালিয়ে গেছে জায়গাতে ছড়ে। এইটা তো হচ্ছে, বোমবাজি হচ্ছে, এটা
বাচ্চা বাচ্চা ছেলে হাতে চাপড়া কি করে আসলো? আপনার প্রশাসন আছেন, আপনার কি দেখছেন? আপনার লোকাল একটা লোকাল আপনি রান্না করেন, আপনি কি চাইছেন? যদি রান্না করেন তাহলে কনসেলের কাছে চলে যাবে। আজকে মাংস করেছে, আজকে মাংস করেছে, আজকে কিন্তু আপনি সব জিনিস জানেন এখানে মাল আছে, চাপা লাগা আছে, সবকিছু রাখা আছে, কিন্তু আপনি সংখ্যালঘুদের জন্য করবে বলুন। আপনি জানেন এটা উলঝিয়ে রাখবেন। আচ্ছা, আমি কি চাইছি বলছি, আমি কি চাইছি বলছি, আমি চাইছি তামান্নার বিচার হোক। আমি চাইছি বাংলা তামান্নার বিচারের জন্য আরো গর্জে উঠুক। বিজেপি করতে না তাহলে তামান্না কি হতো? মানে তামান্না হাইলাইট হয়ে যেত। এখন তো কে করলো তামান্নার? এটা কিন্তু আমি দর্শকদের বলছি, এটা কিন্তু ঠিক বলেছে শাহ আলম ভাই। যদি বিজেপি শাসিত কোনো রাজ্যে তামান্নার মতন ঘটনা যদি হতো, আজকে তামান্না গোটা ভারতের পোস্টার গার্ল হতো। পশ্চিমবঙ্গে তামান্না মারা গেছে, তার বিচার নিয়ে কোনো মোমবাতি মিছিল নেই, তামান্না নিয়ে এই মুহূর্তে কোনো হ্যাশট্যাগ নেই, তামান্না নিয়ে এই মুহূর্তে কোনো সিনেমা বানাচ্ছে না টলিগঞ্জ। তার কারণ তামান্না এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে একজন মেয়ে, একজন সংখ্যালঘু মেয়ে যাকে এমনি এমনি বোম মেরে উড়িয়ে দেওয়া যায়। তামান্নার মা এখনো বিচার পায়নি। তামান্নার মার জন্য এই হাহাকারের কান্না শুনতে পায় না সেকুলাররা। আমি তামান্নার মার সাথে প্রথম কথা বলেছিলাম এবং তামান্নার মা কি বলেছিল একবার শুনি। আমার চোখের সামনে আমার ছেলেকে মেরে গেল তৃণমূলের লোকে। আমাদের ওই সিপিএন ওরা বলেছিল যদি সিপিএন রাই করে সিপিএন তৃণমূল জিতবি আর সিপিএনটাকে শেষ করে দিবা। আমাদের এই পাড়াটা কেউ তৃণমূলকে ভোট দেয় না, সব সিপিএনকে ভোট দেয়। তাইতে এই পাড়ায় আমাদের আর ঢুকেছে এক একটা বাড়িতে 8টা 9টা 10টা করে এক একটা বাড়িতে ঢুকে ওইরকম করে মেরে গিয়েছে। অমনি করে সব বমি করেছে, কেউ কারো বাড়িতে সব ঘর বন্ধ করে দিয়েছে। আর আমার মেয়েকে নিয়ে আমি ভিতরে বাড়ি, মেয়েকে নিয়ে আমি গা ধুইতে যেছি, আর ওই অবস্থা আমার মাকে মেরে দিয়েছে। ওরা মুসলমান কিন্তু আমিও মুসলমান, ও মুসলমান আমিও মুসলমান, আকাশ আর পাতাল তফাৎ। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এটা কি সত্যি কথা দিদি? আমি বলেছি আমি কালকে যে আমি পুলিশকে বারবার বলেছি, ওই আনোয়ার বলবি পুলিশ আমার কে না, পুলিশকে আমি যা বলবো তাই শুনবি, তোরা কিছু করতে পারবি? এখনই তো তাকে বোম দিয়ে উড়িয়ে দেবো। আমি অরিন্দম আচার্যর কাছে যাবো। অরিন্দম দা, দেখুন শাহ আলম দা ঠিক বলছেন যে এটা যদি বিজেপি শাসিত রাজ্যে হতো বা অন্য কোনো রাজ্যে হতো, এটা সবচেয়ে বড় এজেন্ডা হতো। এটা ইন্টারন্যাশনাল প্রেস বলতো লুক হোয়াট ইজ হ্যাপনিং ইন ইন্ডিয়া, লুক হোয়াট ইজ হ্যাপনিং ইন যোগী আদিত্যনাথ ইউপি। এটা পশ্চিমবঙ্গে একটা ইস্যু হচ্ছে না, তার কারণ ন্যারেটিভটা খাপে খাপে মিলছে না। তামান্নার বিচার আমরা চাই এবং এটার জন্য আমরা লড়ে যাব। আমি জানি না বামপন্থীরা কেন রাস্তায় আবার নামছেন না, এটা সবচেয়ে বড় ইস্যু হওয়া উচিত বামপন্থীদের। সিপিএম পার্টি অফিসে এর থেকে বড় কোনো মিটিং হতে পারে না। তামান্না নিয়ে এই মুহূর্তে সিপিএম সিপিআই এর গোটা রাজপথ উত্তাল করে দেওয়া উচিত, কিচ্ছু হচ্ছে না। তামান্নার মা এই মুহূর্তে হাসপাতালে শুয়ে রয়েছে। তামান্নার মার সাথে এই ভয়ঙ্কর যে নির্যাতনটা যারা চালালো তারা বুক ফুলিয়ে ঘুরছে। আমরা উন্নয়ন নিয়ে কথা বলছি, আমরা উন্নয়নে কুলদীপ সেঙ্গারকে জেলে আবার ঢোকাতে পেরেছি। মিডিয়া ক্যাম্পেন অনেক কিছু বদলে দিতে পারে। তামান্নার ক্ষেত্রে কেন আমরা একজোট হব না অরিন্দম দা? ময়ূকবাবু, খুব মর্মান্তিক একটি ঘটনার ইস্যু নিয়ে আজকে আপনি উত্থাপন করলেন এবং তামান্নার মায়ের যে মর্ম বেদনাটা নিয়ে আপনাদের যে ফিলিংটা, তার জন্য আপনাকে স্যালুট জানাই। এখানে যে সমস্ত বক্তারা বক্তব্য রাখছেন, আমি পুলিশ চাকরি করেছি 38 বছর। যারা এখানে অন্য ধরনের কথা বলছে তাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত কেসগুলো আমরা করেছি ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম। এই যে আজকে তোহা সিদ্দিকী যে বক্তব্যটা বলেছে, আপনাদের মনে আছে, আপনারা দেখিয়েছিলেন, তোহা সিদ্দিকী আজকে দৃঢ় কণ্ঠে বলেছিল যে কেন আমাদের মুসলিম সম্প্রদায়কে আজকে এত অ্যারেস্ট হচ্ছে, কেন তাদের বোম নিয়ে অ্যারেস্ট করতে হচ্ছে, আর তারা কেন আজকে ইলেকশনে নেমে পড়ছে, তার জন্য তার বিরুদ্ধে আজকে লেগে পড়েছে। আমি আপনাদের বলছি, তামান্নার যে কেসটা, that day is still vivid in my memory, that is April 2025। আপনি বলুন মালদাতে জুলাই, মালদাতে 13 বছরের তামান্না আজকে এফআইআর নেমড অ্যাকিউজড হয়েছিল 24 জন, মাত্র 10 জন অ্যারেস্ট করে আজকে চার্জশিট দিয়ে দিয়েছে। আমি আপনাকে বলছি তন্ময়বাবু, অন্যান্য গেস্টদের,
আপনি দেখে নেবেন যে এই স্টেট পুলিশ যে সমস্ত আজকে বাহবা নেওয়ার জন্য 50 ডেজ 52 ডেজে আজকে যে চার্জশিট দিয়ে দিচ্ছে, দেখবেন আপনি হাইকোর্টে সব জামিন পেয়ে যাবে। কারণ আপনি দেখে নেবেন কিভাবে আজকে যারা অ্যাকিউজ তাদেরকে আজকে সাক্ষী করে দিচ্ছে। আমি আপনাদেরকে আবার আজকে বলছি, আনিস খান আপনারা দেখে নেবেন, আনিস খান থেকে শুরু তার বাবা আজকে কান্না করছে। আজকে বিভিন্ন জায়গায় যে সমস্ত আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ মৃত্যু হচ্ছে। আচ্ছা, আপনি বলছেন আজকে তমান্নাকে ইস্যু নিয়ে গুজরাটে যদি হতো, আপনার মনে পড়ে গুজরাটে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল, তার জন্য আজকে মালদা ছুটে গেছে দুজন মন্ত্রী, কিভাবে আজকে বোঝাচ্ছে, হ্যাঁ তুমি বলো তুমি বলো। আর আমার এখানে 2000 গিভিং ওয়ান এক্সাম্পল, 2023-এ 56 জন ভোটারকে মৃত্যু হয়েছিল, বিফোর আফটার এন্ড ডিউরিং, তার মধ্যে 27 জন মুসলিম সম্প্রদায়। কেউ চ্যালেঞ্জ করবেন আমার সাথে? ভাঙড়ে আজকে 7 জনের যে মৃত্যু হয়েছিল, কোন মিনিস্টার কেউ কি আজকে গিয়েছিল ভাঙড়ে যে আমার মুসলিম সম্প্রদায় আহারে কেন মারা যাচ্ছে? আমি আপনাদের একটা কথা বলছি ময়ূক বাবু, ইট ইজ ডিসগ্রেসফুল, ইট ইজ পেইনফুল যে আজকে আমাদের পুলিশের কি নেই। সেদিন আপনি আপনাদের বলে দিচ্ছি যে মুসলিম সম্প্রদায়কে কাজে লাগানো হচ্ছে। আপনি কি বলছেন? কেন আজকে হুমায়ুন কবির যে একটা বক্তব্য রেখেছে, এটা রোমহর্ষক বক্তব্য, সেটা বলেছে আমি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কীর্তি সব ফাঁস করে দেবো। এই কথাটা বলেনি, আপনারা দেখাননি, তাহলে উনি ওনার কাছে কি আছে? এবং শুধু তাই নয়, আরো অ্যাড করেছে যে থানা থেকে পর্যন্ত আজকের টাকা কোথায় যাচ্ছে সেটা আমি ফাঁস করে দেবো। এটা মিথ্যা কথা? আমি মিথ্যা কথা বলছি? আপনার টিভি চালান যে কিভাবে উনি আজকে স্প্রেড করে দিচ্ছে। কেন আজকে হাজার হাজার মানুষ তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, কেন তাদের আজকে ছুটে এসছে। আমি নারী পুরুষ বুঝি না ভাই, আমি বুঝি শুধু মানুষ। আমার এই বাংলায়, আমার এই ভারতকে যারা আজকে স্বাধীনতা থেকে আজকে মাতৃভূমিকে মুক্ত করেছে, তারা কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে মিলে। কেন আজকে বিভেদ? ময়ূরবাবু একটা কথা বলছি, রাজা হতে গেলে না রাজধর্ম পালন করতে হয়। আপনি প্রথম ইস্যু করলেন বাংলা এবং বাঙালি ভালো থাকবে না। শুনুন, বাঙালি কারা? আমাকে একটু বলতে দিন, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। বাঙালি হচ্ছে আপনি বলতে দেবেন না, আপনি এবারে প্যাড স্পিকার, আপনাদের ইস্যু হচ্ছে কোনো বক্তব্য বলতে দেবেন না। বেশ 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 অরিন্দম দা আমি থামাচ্ছি। আমি নিশ্চয়ই জানি বেশ অরিন্দম দা আমি থামাচ্ছি। এগুলোকে নিয়ে চলে যাচ্ছে। একদম একদম আমি দুজনকে গয়না বিক্রি করে একদম একদম হয়ে গেছে শান্তন। আমি না না আমি আবার আসবো ইমরান ভাইয়ের কাছে যাব। ইমরান সোলাঙ্কির কাছে যাওয়ার আগে এই মুহূর্তে আমি এবার ডিবেটের একদম দ্বিতীয় ভাগে যেতে চাই। খুব ইম্পর্টেন্ট পার্ট, কেসটা কি হচ্ছে আমি বোঝার চেষ্টা করছি। কেসটা কি হচ্ছে? তৃণমূল কংগ্রেস এভাবে ভাঙছে কেন? যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে, প্রথম যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা নেব এই মুহূর্তে। জঙ্গিপুরে এবার মিমের থাবা। একটা সময় বাঘের থাবা আমরা শুনেছিলাম, এবার তৃণমূল থেকে মিমের থাবা। জঙ্গিপুরে মিমের থাবা। জঙ্গিপুরের জামুয়া এলাকা থেকে 300টি সংখ্যালঘু পরিবার টিএমসি থেকে, তৃণমূল কংগ্রেস থেকে AIMIM-এ যোগ দিল। মিম নেতাদের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কোনো উন্নয়ন করেনি রাজ্য সরকার, শুধুমাত্র তাদের ভোট ব্যাংক করে রাখা হয়েছে। জঙ্গিপুরের মিম সদ্য মিমে যোগদান করা তৃণমূল কর্মীরা কি বলেছেন একবার শুনবো। জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত জামুয়ার অঞ্চলে 300টা পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা মিম পার্টি জয়েনিং করলো। মুর্শিদাবাদের মানুষ তারা জেনে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভোট নিয়ে মুর্শিদাবাদে কাজ কিছু করেনি। সংখ্যালঘু মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠগিয়েছে। মানুষ আজ বুঝতে শিখেছে। আর দলে দলে তৃণমূল কংগ্রেস ছেড়ে মুর্শিদাবাদে মানুষ আজ মিম পার্টি জয়েনিং করছে। আমি ইমরান ভাইয়ের কাছে যাব। ইমরান ভাই, কেসটা কি হচ্ছে? মানে আপনারা কি টাকা পয়সা দিচ্ছেন কিছু? তৃণমূল কংগ্রেস থেকে এত মিমে যাচ্ছে AIMIM-এ, জঙ্গিপুর, লালগোলা, নদিয়ার বিভিন্ন জায়গা, দিনাজপুর, এই সমস্ত জায়গাতে যাচ্ছে। কেসটা কি হচ্ছে? আমরা টাকা দিই না, আমরা গরিব পার্টি, গরিব মানুষ, আমরা গরিবের জন্য তৈরি আছি সবসময়।
প্রথম কথা, আজকে সংখ্যালঘু যেরকম যে বিশ্বাস হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি দলের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল দুধের গায়ে, তো আজকে সংখ্যালঘু বুঝে গেছে কি দুধের গায়ে লাথিও মারতে পারে। আজকে বুঝিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে যে মানে আপনি বলছেন এবার সত্যি দুধের গায়ে লাথি মারছে। সংখ্যালঘু মুসলমান তেজপাতা ব্যবহার মতন করে, তো এখন সংখ্যালঘু মুসলমান নিজে রান্না করবে, নিজে খাবে। আমরা মুর্শিদাবাদে, আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, মুর্শিদাবাদে আমরা 20 জন বিধায়ক দিয়েছি, 3 জন মেম্বার অফ পার্লামেন্ট দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। মানে কি, মানে সংখ্যালঘু বলছেন? সংখ্যালঘু দিয়েছে, সংখ্যালঘুই দিয়েছে। আজকে সংখ্যালঘু যদি না থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন ভোট গুণনা শুরু হয়, তো বিধানসভা লোকসভাতে 30% প্লাস করে ভোট গুণনা শুরু হয় সংখ্যালঘু থেকে, আর বাকি অন্যান্য দল 0% থেকে শুরু হয়। তাহলে আজকে আমাদের ওখানে ভালো হসপিটাল নেই, ভালো শিক্ষা নেই, ভালো হসপিটাল, ভালো স্কুল নেই। আজকে গিয়ে দেখবেন আজকে জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি, শমশেরগঞ্জ, ফারাক্কা, মালদা, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, তারপরে বীরভূম, নলহাটি, আপনার হাসান বিধানসভা, আপনি গিয়ে দেখবেন মানুষ কীরকম থাকে। আচ্ছা, আরেকটা ব্রেকিং নিউজ আমি আসছে এই মুহূর্তে লালগোলা থেকে। লালগোলায় ফের তৃণমূলে ভাঙল। আমি জঙ্গিপুরের খবর দেখালাম, তারপরে আবার লালগোলাতেও, লালগোলার রামনগর এলাকায় 200টি সংখ্যালঘু পরিবার টিএমসিতে ছিল, তারা টিএমসি থেকে মিমে যোগদান করলো। এর ফলে তৃণমূল লালগোলায় আরও দুর্বল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এমনিতেই লালগোলায় তৃণমূল অনেকটা দুর্বল হয়েছে, এবার এআইএমআইএম নতুনভাবে শক্তি বৃদ্ধি করায় লালগোলাতেও তৃণমূল কংগ্রেস দুর্বল হতে পারে। মিমের লালগোলার যারা যুক্ত হয়েছেন তারা কি বলছেন একবার শুনবো। এতদিন মুর্শিদাবাদের জনগণ সব দলকে ভোট দিয়ে এসছে, কিন্তু মুর্শিদাবাদকে বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রাখা হয়েছে, এই কারণে মিমে যোগদান করা। কিভাবে পিছিয়ে রাখা হয়েছে আপনাদেরকে? শিক্ষা, স্বাস্থ্য, তারপর শিল্প এবং কর্মসংস্থান। মুর্শিদাবাদকে তো একদম ওই ভোট ব্যাংক করে রেখেছে, এই লক্ষ্মী ভান্ডার এইসব নিয়ে মানে কাজ করছে, কিন্তু এখন ওই জনগণ সব বুঝে গেছে মুর্শিদাবাদে যে টিএমসি দল আর চলবে না। এরম ভাবে থাকতে হচ্ছে, এরম ভাবে ওই 5 কিলো চাল আর ওই লক্ষ্মী ভান্ডার 1000 এতে আমরাকে দান করে নিয়েছে, এ দিয়ে চালাচ্ছে, আর কিছু নেই। এটা লালগোলাতে, মানে আমি বোঝার চেষ্টা করছি, মানে আপনার থেকেও জানতে চাইছি, লালগোলাতে মানে এটা এমনিতে চলে আসছে, হুজুগে পড়ে কেন আসছে? লালগোলা আসছে কেন বলে দিলাম আমি। লালগোলাতে পদ্মভাগুন হয়েছে, আজকে 2 কিলোমিটার জমি ভিতরে জমা পদ্ধতি চলে গেছে, তার নিয়ে নদী ভাঙন, গঙ্গা ভাঙন, তার নিয়ে পশ্চিম বাংলায় প্রথম আমরাই আছি, আর কেউ নেই। কলকাতা আমরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো, আমি বলছি আমি শুধু গিয়ে দেখিয়ে দিচ্ছি সংখ্যালঘুকে, হ্যাঁ আমি তোমার সঙ্গে চলে আসছি, কিন্তু যে মসজিদে আমি গিয়ে নামাজ পড়েছি ওই মসজিদে এখন ভাঙন গঙ্গাতে চলে গেছে, আর বাংলাদেশে কোনো একটা ঘরও যায়নি। এটা কিরকম কাজ? এটা কেন আজিজুলদা? নদী ভাঙনের সমস্যা তো বাস্তব সমস্যা, দীর্ঘদিন ধরে ভাঙনের মালদা এবং মুর্শিদাবাদের বিস্তর জমি ভেঙে গেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা কি শুধুমাত্র রাজ্য সরকারের দায়ী? আমি একটা কথা বলি, এই নদী ভাঙনের সমস্যা শুধুমাত্র রাজ্য সরকারকে দায়ী যদি করা হয় সেটা কি ঠিকঠাক হবে, নাকি কেন্দ্র সরকারের একটা বড় ভূমিকা রয়েছে? তাহলে কেন্দ্র সরকার কি করছে, আমার এটাই প্রশ্ন। কেন্দ্র সে কারণেই তো ডাবল ইঞ্জিন সরকার দরকার। না এমপি গুলো ডাবল ইঞ্জিন সরকার হলে কি হয় সেটা তো আমরা আমি এর আগে তৃণমূলের এমপি গুলো মধ্যপ্রদেশ, আমি বলছি লোকসভায় গিয়ে তাহলে গঙ্গা ভাঙরাজ্য হয়ে গেছে। কামাল হোসেন সাহেব, প্রথমত আপনি এটা বলুন তো, মানে আমার সময় একদম সীমিত, এই মিমে যোগদান, মানে আসাদুদ্দিন ওয়েসি বাঙালি নন, হায়দ্রাবাদ থেকে এসেছেন। আসাদুদ্দিন ওয়েসি দলে যোগদান করার, এবং আসাদুদ্দিন ওয়েসি মানে লুকোচাপা করেন না, যেরকম বিজেপি বলে যে আমরা প্রধানত সনাতনী দল, আসাদুদ্দিন ওয়েসি বলেন আমি ভারতবর্ষের সংখ্যালঘুদের দল। সংখ্যালঘুরা কি এবার বাংলায় নিজস্ব দল চাইছে? ভারতীয় মুসলিম, বাঙালি মুসলিমরা কি নিজেদের মুসলিমদের একটা দল চাইছে? একেবারেই, কারণ মানে দেওয়ালে পিঠ থেকে গেছে। আচ্ছা, মানে দেওয়ালে পুরো পিঠ থেকে গেছে সংখ্যালঘুদের। প্রান্তিক সংখ্যালঘুদের বাড়িতে গেলে আপনি দেখবেন কি খাবে সেটুকু নেই। কেন সেটুকু নেই? সে হাতে পয়সা আসলে, না হলে ইকোনমিক্স তাদের উঠবে কি করে? ওই 1000 টাকায় তাদের কিছু হয় নাকি? তাই তারা কি করছে, এবং তাদেরকে তখন বলছে বোমা মার, হাতে বন্দুক নেই, সারা দিনের পরে তোর বিরিয়ানি খাবো, 1000 টাকা দেবো, ব্যাস। 1000 টাকা দিয়ে 2.5 কিলো মাংস হয়। বলছি যে 1000 টাকা নে, আর যা বলছি তাই কর। এখন কি করবে? কিছু তো করার নেই, কোনো কাজ নেই, কোনো কিছু নয়। 90 লক্ষ মুসলিম পরিযায়ী তারা বাংলা ছেড়ে চলে গেছে। বেশ, আমি সন্ময়দা হাত তুলছেন, সন্ময়দা ফান্ডাটা কি মানে বুঝতে পারছি না। এই মিম মানে
এখন তো মনে হচ্ছে নতুন দল করলেই লোকজন জড়ো হয়ে যাচ্ছে। মিম এখানে এত পাওয়ারফুল হয়ে যাচ্ছে কি করে? এবং আইএসএফ এর মোটামুটি যেরকম একটা দেখেছিলাম, মিমেরও সেটা হচ্ছে। আমি জানি না ভবিষ্যৎ কি হবে, কিন্তু হচ্ছে কেন? না, হচ্ছে অন্য কিছু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল রাজনীতি। মাইনরিটিতে নিয়ে যে দিনের পর দিন খেলা, এটা মাইনরিটি সম্প্রদায়ের একটা শ্রেণীর মানুষ, আমি এখনো বলছি না সবাই বুঝেছেন, সবাই একটা শ্রেণীর মানুষ বুঝছে। আমি একটা ছোট্ট রেফারেন্স তোমাকে দিই, একটু ভালো করে ভাবো তো, এটা নিয়ে আমরা কেউ চর্চা করি না। বহুকাল আগে তুমি যদি মনে পড়ে, রায়গঞ্জে এইমস এর হাসপাতাল করতে প্রিয়রঞ্জন দাসবংশী সেখানকার সাংসদ অগ্রণী হয়েছেন, মনে আছে তোমার? ঠিক। সেই এইমস এর বিরোধিতা কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তুমি প্রশ্ন করতেই পারো যে তার সঙ্গে মুসলিম কমিউনিটির সম্পর্ক কি। আচ্ছা বলো তো, নর্থ বেঙ্গল যেটাকে কেন্দ্র করে 2 দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, এটা উত্তরবঙ্গের দিকে তো মালদহ, এবার 2 দিনাজপুর এবং জলপাইগুড়ি, কোচবিহারও সেদিকে রয়েছে। বলো তো সেইখানে হাসপাতাল বিরোধিতার একপক্কা বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করে কার ক্ষতি করেছেন? আজকে তুমি বলো তো 72 থেকে 77, এটা কোনো রাজনীতি প্রেক্ষাপটে বলছি না, এই রাজ্যে মাইনরিটি সংখ্যক মানুষের সরকারি কর্মচারীদের মধ্যে রিপ্রেজেন্টেশন ছিল 6.7%। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সরকারি কর্মচারীদের মধ্যে মাইনরিটি রিপ্রেজেন্টেশন 1.2। কেন হুমায়ুন কবিরের গ্রোথ হবে না বলো, বলতে পারো তুমি আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে? মাইনরিটিকে আমি একদম লাস্টে শাহ আলমদার কাছে যাব। ঠিক বলছেন না ভুল বলছেন? একদম ভালো বলেছেন, একদম ভালো বলেছেন। কেন এখন আপনি দেখবেন যত সরকারি চাকরি যত দেখবেন 1%, 2%, হাইয়েস্ট 2%। আগে 13% ছিল ট্রাম্প কোম্পানিতে, এখন এই রাজ্যতে এসছে কত হলো? 2%। কোথায় গেল সংখ্যালঘু? আপনি যে বলছেন মুসলমান দিয়ে আমি কাজ করি, মুসলমানের সঙ্গে আমি থাকি, তাহলে এই মুসলমানের সঙ্গে আপনি লাভ করলেন, এইটা লাভ। আমাদের ঘরে খাওয়া পাচ্ছি না, আমরা থাকতে পাচ্ছি না, একটা ছেলেকে আপনি চাপা দিয়ে দিচ্ছেন, ও ছেলে দাঁড়িয়ে আছে, জেলে চলে যাচ্ছে, এই অবস্থা আমাদের পুরো পাড়া দেখবেন এই সমস্যা। এইটা মানে কি, আমাদের কোনো পরিবেশ ভালো নেই, আমরা থাকতে পাচ্ছি না, শিক্ষা পাচ্ছি না। স্কুল দেখবেন যেখানে মুসলিম এরিয়াতে আপনার লজ্জা আসবে, আপনি বসতে পারবেন না, ওখানে করবে কি করে? যাবেন না, দেখবেন না। কারণটা কি? কর্পোরেশন স্কুল দেখেন কিছু নেই, কেন করবে? কেন কাউন্সিলর কা পয়সা চায়, বিল্ডিং কত স্কোয়ার ফুট হচ্ছে ওটা পয়সা চায়, থানাতে পয়সা চায়, কালীঘাটে পয়সা চায়, সব জায়গায় পয়সা দিতে হবে। তাহলে স্কুল কেন দরকার? কি দরকার স্কুল দরকার নেই। ওই জন্য বললো, খুব ভালো বলো যে 1000 টাকা দিয়ে দাও, দিনবার চাপড় চালাচ্ছে, 1000 টাকা দিয়ে দিচ্ছ, বন্দুক চালাও, 5000 টাকা নিয়ে নাও, ওকে মেরে দাও, 5000 টাকা বলছেন। এই কারণে ক্রাইম রেটও বেড়ে যাচ্ছে। এই কারণ ক্রাইম হচ্ছে। ক্রাইম কে করছে? মুসলমান দিয়ে করাচ্ছে, কেউ করাচ্ছে? এই রাজ্য সরকার করাচ্ছে। না কারো মুসলমান করতো না এটা। আপনি সহজ দেবেন তো নিশ্চয়ই আমি বন্দুক তুলে দেবো। আর সেই জন্য মুসলমানরা প্ল্যাটফর্ম খুঁজছিল, আজকে প্ল্যাটফর্ম পেয়ে গেছে। খুব বড় এটা একটা বড় বিতর্কের জন্ম দিল। আমি জানি না এই বিতর্ক এখানেই শেষ হবে না, আরও বিতর্ক করতে হবে। কিন্তু বাংলার সংখ্যালঘুরা তারা নিজেদের একটা প্ল্যাটফর্ম নাকি খুঁজছে। বাংলার সংখ্যালঘুরা, এটা সত্যি কথা, বাংলায় আমরা কোনোদিন মুখ্যমন্ত্রী কোনো সংখ্যালঘুকেই দেখিনি এখনো। হুমায়ুন কবির বলছেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী যিনিই হন না কেন, তাকে হুমায়ুন কবিরের থেকে সাপোর্ট নিতে হবে। অন্যদিকে আসাদুদ্দিন ওয়েসির দল এখানে ছোটভাবে ব্যাটিং করছে। নওশাদ সিদ্দিকীরা ইতিমধ্যে এখানে মোটামুটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ভোট ঘেটে দেওয়া বা ভোট শক্তিশালী করার কাজ করছে। আর বিজেপিও দরজা খুলে দিয়ে বলেছে যে আমাদের কোনো বাছবিচারের ব্যাপার নেই, রাষ্ট্রবাদী যদি হও সবাই স্বাগত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই কথাটা বলছে। তৃণমূল কংগ্রেসের পরবর্তী স্ট্র্যাটেজি কী হবে, স্ট্র্যাটেজিটা জানতে চায় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি রিপাবলিক বাংলাকে বলুন আপনার স্ট্র্যাটেজি কী। যদি জবাব চায় বাংলাতে এসে বলুন আপনার স্ট্র্যাটেজি কী। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।